আমাদের দেশের এমপি মানে সাংসদ যারা, তারা কত বেতন এবং কি কি সুবিধা পায় জানেন? জানলে কিন্তু চমকে উঠবেন। এমনি এমনি একজন রাজনৈতিক দলের এই সাংসদ পদের টিকিট পাওয়ার জন্য এত কামড়াকামড়ি করে না। আমরা জানি আমাদের দেশে যে লোকসভা এবং রাজ্যসভায় যে দুই কক্ষে সংসদ সদস্যরা রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভাতা, বেতন এছাড়া অন্যান্য বহু সুবিধা ভোগ করে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। সেটা যে দলেরই হোক না কেন, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সপা, বসপা, আরজেডি, যে দলেরই হোক না কেন, তারা প্রতি মাসে শুধু মূল বেতন যেটা ভাতা, সেটা 1,00,000 থেকে 24,000 টাকা পায় প্রতি মাসে। এটা কিন্তু খুব সামান্য, এটা দেখে চমকাবেন না। এর বাইরে অফিস খরচ, নিজেদের সাংসদদের যে অফিস থাকে, সে অফিস খরচ বাবদ 70 থেকে 80,000 টাকা মাসে পায় অফিস খরচের জন্য। এছাড়া অফিস কর্মচারী বা এগুলো মেনটেন্যান্স, পিএ এগুলো মেনটেন্যান্স করবার জন্য 60,000 থেকে 75,000 টাকা মতন তারা কিন্তু প্রতি মাসে পায়। এইটুকু শুধু নগদ ক্যাশে গেল। এছাড়া যখন সংসদের অধিবেশন চলে, আপনারা জানেন বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন বা অন্য যে অধিবেশনগুলো চলে, সেখানে হাজিরা দিলে 2,500 টাকা। সেখানে উপস্থিত থাকলে আবার অ্যাটেন্ডেন্সে সই করলেই 2,500 টাকা করে প্রতিদিন, সেটা মাসে নয় কিন্তু পার ডে। এইটুকু গেল আর্থিক। এবার অন্যান্য সুবিধাগুলো আরো চমক দেওয়ার মতন। এবারে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে সাংসদরা মনে হয় এই টাকাগুলো থেকেই খরচ টরচ করে, এই যে রাস্তাঘাট তৈরি করে। না, ওইটা আলাদা। বছরে 5 কোটি টাকা পায় তারা এলাকা উন্নয়নের জন্য, কাজ করার জন্য বছরে 5 কোটি টাকা পায়, সেটা দিয়ে উন্নয়ন করে, নিজের এই বেতন ভাতার পয়সা দিয়ে নয়। শুধু কোভিডের সময় 20 থেকে 22 সাল পর্যন্ত এই টাকাটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল, তখন একটা আর্থিক সমস্যা ছিল। এখন আবার যা কি তাই। এছাড়া আর কি কি পায়? দিল্লিতে নিজস্ব একটা বিলাসবহুল আবাসন পায় প্রত্যেক এমপিদের জন্য। লোকসভার যে 545 জন আছে, রাজ্যসভার 250 জন আছে, সবাই পায়। 543 আপনারা জানেন, লোকসভায় 2 জন নির্বাচিত, 543, আর 2 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। জর্জ বেকার হয়েছিলেন আমাদের এখান থেকে একবার, মনে আছে হয়তো আপনাদের। এর বাইরে আর কি কি পায়? যারা একাধিকবারের সাংসদ, একাধিকবারের কয়েকবার ধরে নির্বাচিত, তারা বাংলো পায় একটা স্পেশাল, দিল্লির মতো অ্যারিস্টকেট জায়গায়। যদি কেউ এই সরকারি বাসভবন না নেয়, তাহলে মাসে 2 লক্ষ টাকা করে তার জন্য পায়। ধরুন কোনো সাংসদের নিজের বাড়ি আছে, সে সরকারি আবাসনটা নেবে না, তার জন্য সে পার মান্থ 2 লাখ করে টাকা কিন্তু পাবে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এছাড়া কি? সংসদরা যাতায়াত করবে, সড়ক পথে যদি যায় সে সংসদের অধিবেশনে বা অন্য কোনো সরকারি কাজে, পার কিলোমিটার 16 টাকা হিসেবে সে বিল পেয়ে যায়। চাপ নেবেন না। আপনার আমার পেট্রোল ডিজেলের দাম বাড়লে যায় আসে, তাদের কিন্তু কিছু যায় আসে না। আর এই যে বেতন ভাতা বাড়ে যখন, না কোনো দলের সংসদরা তার বিরোধিতা করে না। কিন্তু এর বাইরে বছরে 34 বার ডোমেস্টিক ফ্লাইটে ফ্রিতে যাতায়াত করতে পারে। বছরে 34টা ফ্লাইট ফ্রি পায়। ফট করে দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি দেখবেন আসে যায়, ভেবেছেন বেতনের পয়সা থেকে টিকিট কাটে না, 34টা ফ্লাইট ফ্রি পায়। তার সাথে আবার একজন প্রয়োজনে যেতেও পারে। এর বাইরে এসি ফার্স্ট ক্লাস ট্রেনে আনলিমিটেড যাতায়াত। এসি ফার্স্ট ক্লাস, আমার আপনার মতন আপনার সাংসদ, আমার সাংসদ কিন্তু স্লিপার ক্লাসে যাবে না। আমরা একটা টিকিটের জন্য হাফ ইত্তেশ করি, তৎকাল পাওয়ার জন্য দালাল ধরি, নালে জেনারেলে গুতোগুতি করে যাই। এসি ফার্স্ট ক্লাসে তাদের জন্য ফ্রি ট্রাভেলের সুবিধা আছে। মোবাইল বিল, টেলিফোন বিল, মোবাইল বিল বাবদ বছরে 1.5 লক্ষ টাকা করে। ভাবুন তো, আমার আপনার 400-500 টাকা রিচার্জ করলে 3 মাস চলে যায়, বছরে 4টে মানে 2,000 টাকায় হয়ে যাবে বছর। ভাবুন, 1.5 লক্ষ টাকা প্রতি বছর মোবাইল বিল। এছাড়া ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি, জল ফ্রি, এগুলো সব ফ্রি। এর বাইরে এখানে কিন্তু শেষ নয়, 50,000 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক তাদের জন্য ফ্রি আছে। 50,000 ইউনিট। ভাবুন আপনার বাড়ি কত ইউনিট বিদ্যুৎ পড়ে। 50,000 ইউনিট অবধি, অর্থাৎ এক কথায় ইলেকট্রিক বিল টিল তাদের দিতে হয়।
এছাড়া কি গাড়ির পেট্রোল খরচও তারা পায়, কোনো টেনশন নেই। চিকিৎসা সরকারি, কেন্দ্রীয় সরকারি তো হেলথ স্কিম আছে, তাছাড়া বেসরকারি হসপিটালেও ফ্রিতে তার এবং পরিবারের চিকিৎসা একদম ফ্রি। আমার আপনার জন্য সরকারি হসপিটাল আছে, দাঁড়িয়ে যাব, শুয়ে আসবো না কি হবে ঈশ্বর জানে, কিন্তু তাদের জন্য ফার্স্ট ক্লাস চিকিৎসা আছে। এছাড়া ক্যান্টিনে যে খাবার আছে, সংসদের ক্যান্টিনে জানেন খুব কম দামে, যদিও এই সরকার এসে কিছুটা বাড়িয়েছে, তবুও আমরা যে দামে যা খাই তার থেকে অনেক কম দামে সেখানকার ক্যান্টিনে কিন্তু খাবার দাবার পাওয়া যায়। আর এই যে টাকাটা যেটা বেতন হিসেবে পাচ্ছে, শুধু ওই যে 1 লক্ষ টাকার যে মূল বেতনটা সেটা ট্যাক্সেবল, বাকি এই যে ভাতা টাতা যা পাচ্ছে এটার কোনো ট্যাক্স দিতে হয় না। আমি আপনি বেতন পেলে, আমরা সরকারি কর্মচারী, শিক্ষক যারা আছি বা অন্যান্য ব্যবসায়ী, তাদের কিন্তু ইনকাম ট্যাক্স, প্রত্যেকটা পয়সার ট্যাক্স দিতে হয়, বেতনের থেকে ট্যাক্স দিই, আবার সেই বেতন ব্যাংকে থাকলে তার থেকে ইন্টারেস্ট আসলে সেটাও ট্যাক্সেবল হয়ে যায়, কিন্তু তাদের এটাও কিন্তু ফ্রি আছে। এবার প্রাক্তন সাংসদ হয়ে গেলে কিন্তু তারা 30-31 হাজার টাকা করে আবার পেনশন পাবে, এবং তার বর্তমানে তার স্ত্রীও কিন্তু এর অর্ধেক পেনশন পায়, এবং এসি ফার্স্ট ক্লাসে তখন অবধি তাদের ট্রাভেলটা ফ্রি থাকে। ভেবেছেন তাহলে 1 লক্ষ টাকার ওপরে বেতন, এছাড়া পাচ্ছে 70 থেকে 80 হাজার টাকা অফিস খরচ, অফিস কর্মচারীর খরচ বাবদ পাচ্ছে পেট্রোল বিল, 1.5 লক্ষ টাকার মোবাইল বিল, ইন্টারনেট ফ্রি, দিল্লির মতন বিলাসবহুল জায়গায় একটা আবাসন, অথবা সিনিয়র এমপিদের জন্য বাংলো রয়েছে, সেটা না নিলে 2 লক্ষ টাকা পর্যন্ত মাসে ফ্রিতে সেই একটা টাকা পাবে, মোবাইল ফ্রি, ট্রাভেল ফ্রি, সব ফ্রি ফ্রি ফ্রি। এছাড়া উন্নয়নের জন্য টাকাটা কিন্তু আলাদা। এর বাইরেও আমাদের সাংসদদের, সবাই না হলেও অনেকেরই অনেক রকম ইনকাম থাকে, আপনারা জানেন। ভাবুন একবার, কেন এই টিকিট পাওয়ার জন্য এত কামড়াকামড়ি, দৌড়োদৌড়ি? অভিষেক ব্যানার্জি বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন, ইউসুফ পাঠান বলুন, সুকান্ত মজুমদার বলুন, আর ওই মালদার যে আমাদের আছেন তিনি বলুন, যে দলের হন না কেন, সবাই কিন্তু এই ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে। অর্থাৎ সাংসদরা আসা যাওয়া করছে মানে নিজের পকেটের খরচায় করছে, সেটা ভেবে কিন্তু ভুল করবেন না। আবার তারা উন্নয়নটাও করছে সাংসদদের নিজেদের টাকায়, সাংসদরা সেটাও কিন্তু নয়। উন্নয়নের জন্য বছরে 5 কোটি টাকা, তারা 5 বছর সাংসদ থাকলে 25 কোটি টাকার কাজ। অনেক ক্ষেত্রেই দেখবেন সাংসদদের টাকা উন্নয়ন করতে পারে না, টাকা রিটার্ন যায়। একবার কেউ এখানে হতে পারলে এর কোনো না আছে, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কোনো পরীক্ষা দিয়ে সরকারি চাকুরির মতন এখানে যেতে হয় তাও নয়, একবার শুধু এখানে পৌঁছতে পারলেই ব্যাস, লাইফ জিঙালালা। বুঝতে পেরেছেন তাহলে হিসেবটা? এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, একজন এমপি হতে গেলে কি কি যোগ্যতা লাগে? নিশ্চয়ই পরের ভিডিওতে আমি সেটাও আপনাদের সামনে শেয়ার করব। এই বিষয়ে কি আপনারা সচেতন ছিলেন, জানতেন, বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।